ক্রোয়েশিয়া ছিল বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ, কিন্তু হঠাৎ করে খবর আসছে যে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কেন এমনটা হলো? আপনি যদি ইউরোপের স্বপ্ন দেখেন বা ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন, তাহলে এটা নিশ্চয়ই আপনাদের জন্য একটি দুঃসংবাদ। কি ভুল হয়েছে যার জন্য আমাদেরকে এটা দুঃসংবাদ হিসেবে গ্রহণ করতে হচ্ছে? আর এখন আমাদের কি করা উচিত? আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে সম্পূর্ণ সত্য তথ্য শেয়ার করব। এখন অনেক এজেন্সি আছে যারা এখনো সবাইকে আশা দিচ্ছে যে কোনো সমস্যা নেই, ভিসা বন্ধ হয়নি, তোমরা ভিসা পাবে, কারণ আপনাদের টাকা তো তাদের কাছে দেওয়া। সো এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব, কেন আপনাদেরকে তারা আশাহত করছে না, বলতেছে যে ভিসা দিচ্ছে, ভিসা দিবে, আপনাদেরকে বারবার বুঝ দিয়ে রাখতেছে, কারণ আপনাদের কাছ থেকে যদি বুঝ না দেয় টাকা তো পাবে না। তো চলুন জেনে নেওয়া যাক কেন বন্ধ হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা। বন্ধুরা, সত্যি বলতে এই সমস্যার পিছনে কিছু বড় কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণটা হচ্ছে অতিরিক্ত আবেদন এবং অনুপস্থিতি। আমাদের বাংলাদেশে হাইপের শেষ নেই। যখন একটাতে কিছুতে হাইপ উঠে যায়, তখন হয় কি একসাথে লক্ষ লক্ষ আবেদন পড়ে যায়, সবাই একটার পিছনেই ছুটাছুটি করে। যেমন দেখেন, কয়েকদিন আগে রোমানিয়ার শ্রমবাজারটা নিয়ে কিন্তু এরকম হয়েছিল। রোমানিয়ার যখন ভিসা দেওয়া শুরু করছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ শুধু রোমানিয়া রোমানিয়া করতেছিল। পরে রোমানিয়া থেকে যখন তারা প্রচুর পরিমাণে রিজেকশন আসলো, তারপরে ক্রোয়েশিয়া যখন মোটামুটি ভালো ভিসা দেওয়া শুরু করলো, সবাই ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতেছিল, সবাই, এবং ভিসাও বেশ ভালো পাচ্ছিল। কিন্তু আমাদের তো সমস্যা, আমরা ভিসা পাওয়ার পরেও আমাদের তো বাঙালিদের আসলে বলতে এখন লজ্জা লাগে যে আমাদের রক্তের ভিতর ওই জিনিসটা ঢুকে গেছে যে আমাদের একটু ভালো জিনিস পাওয়ার চেয়ে কি পাইছি, তো সেটা আমরা বজায় রাখতে পারি না। ওই যে একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ঠিক একইভাবে আমরা ভিসা পাইছি, কিন্তু ভিসাটাকে পায়া অন্য দেশের মধ্যে নিজেদের দেশের সম্মান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, অন্যদের কথা চিন্তা করে দেশের ভবিষ্যৎ এবং নিজের দেশের সম্মান রক্ষা করার জন্য আমরা যথেষ্ট এফোর্ট দেই না। আমরা সবাই চিন্তা করি নিজেরটা, চিন্তা করে আমরা শ্রমবাজারগুলোকে নষ্ট করছি। দেখুন, বাংলাদেশের কিন্তু রেমিটেন্সের উপরে বাংলাদেশ নির্ভর করতেছে, কিন্তু আমরাই যদি এই রেমিটেন্সের প্রবাহটা বন্ধ করে দিই, যেহেতু আমরাই রেমিটেন্স আনতেছি, কিন্তু আমরাই আবার রেমিটেন্স প্রবাহ বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছি। কিভাবে বন্ধ করতেছি দেখুন, এই যে এখন যদি আমাদের হাত থেকে ক্রোয়েশিয়া হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু দেশের মধ্যে অনেক বড় একটা শ্রমবাজার আমরা হারিয়ে ফেলবো। চলুন বেশি কথা না বলে এখন আমরা মেইন কথায় আসি। 2024 সালে 12,400 জন বাংলাদেশিকে ওয়ার্ক পারমিট দিয়েছিল ক্রোয়েশিয়া। 12,400 জন, ব্যাপারটা কিন্তু মোটেও অল্প নয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো 8,000 জনই সেখানে যায়নি। তাহলে কোথায় গেছে? যেহেতু রোমানিয়া এখন একটা ক্রোয়েশিয়া একটা সেনজেন দেশ, তারা এই ক্রোয়েশিয়া যে 12,400 জনকে ওয়ার্ক পারমিট দিয়েছিল, ভিসা দিয়েছিল, তারা ওই ক্রোয়েশিয়াতে ঢুকেই নেই। তারা অন্য, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের দেশ, তারপরে সেনজেন দেশ, তারা অন্য দেশে মুভ করে গেছে। এখন এখানেই শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য আবেদন করে, অনেকেই শুধু ভিসা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু পরে হয়তো অন্য দেশে যাওয়ার চিন্তা করছেন বা বিভিন্ন কারণে যায় নাই অনেকে। নানান ধরনের কারণ আছে, এর মধ্যে 8,000 জনই যায়নি। এটা হচ্ছে হলো মূল অ্যাকচুয়াল প্রতিবেদন, অ্যাকচুয়াল রিপোর্ট। 8,000 জন ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার পরও সেখানে যায় নাই। কিন্তু এখন একটা ওয়ার্ক পারমিটের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বলি, একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হইতেছে, ওই কোম্পানি কিন্তু অবশ্যই তার জন্য অপেক্ষা করতেছে যে আমার কোম্পানিতে লোক আসবে, আমি তাদেরকে কাজ করাবো। সেও কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে অনেক দিন যাবত, যে আমি একটা, আমার ওয়ার্কার আসতেছে বাংলাদেশ থেকে। কিন্তু সে দেখলো যে আমি একটা ওয়ার্ক পারমিটের জন্য তো সরকারকে ট্যাক্স, ভ্যাট ট্যাক্স দিতে হয়, যেহেতু আমি বিদেশি কর্মী আনবো। তো সেক্ষেত্রে হইতেছে কি, যারা বিদেশি কর্মী যাচ্ছে না, এতে করে কোম্পানির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে, যে তাদেরও লস হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা আসলে চিন্তা করি না। তো কোম্পানিগুলো যার কারণে এগুলো ওই কোম্পানির উপর ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে, এবং বাংলাদেশে ভাবমূর্তি এতে ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। তারপর হচ্ছে অবৈধ অভিবাসন হচ্ছে সবচাইতে বড় সমস্যা। যারা গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ক্রোয়েশিয়া না গিয়ে সেনজেনভুক্ত অন্যান্য যে দেশগুলোতে আছে সেই দেশগুলোতে চলে গেছে। আরে ভাই, ক্রোয়েশিয়া তো হয়তো অন্যান্য যে সেনজেনভুক্ত দেশ আছে তাদের চাইতেও হয়তো খুব বেশি ধনী না, কিন্তু তারাও তো, এটাও তো একটা সেনজেনভুক্ত দেশ। আপনি একটা জায়গায় গেছেন, 1 বছর 2 বছর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্যশীল হন। ধৈর্যশীল না হয়ে আপনারা সাথে সাথে অন্য দেশগুলোতে চলে যায় অনেকে, যার কারণে এই সমস্যাগুলা আমাদের সব জায়গা থেকে আমাদের শ্রমবাজারগুলো নষ্ট হচ্ছে।
হয়তো কয়েক বছর পরে বাংলাদেশিদের নামও আর শুনতে পারবে না ইউরোপীয় কোনো দেশগুলা। তারা হয়তো বাংলাদেশিদের শ্রমবাজার থেকে মুখ ফিরিয়ে নিবে, আর কোনো বাংলাদেশিদেরকে ভিসাই দিবে না। তো এরকম যদি হতে থাকে, তারপরে হচ্ছে হলো এতে এই অবৈধ অভিবাসনের কারণে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ক্রোয়েশিয়ার উপরে খুব বিরক্ত হয়েছে। যার কারণে ক্রোয়েশিয়া স্যানজেন, যেহেতু কারণ হচ্ছে হলো ক্রোয়েশিয়া একটি স্যানজেন অঞ্চলের অংশ, যার কারণে তারা চায় না যে দেশে থেকে পুরো ইউরোপে অবৈধ অভিবাসন ছড়িয়ে যাক। ফলাফল কি হইল? ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশিদের ব্যাপারে এখন কঠোর হয়ে গেছে। তার উপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কঠিন একটা চাপ। তারা ইউরোপিয়ান ইউনিয়ন সরাসরি আর কি একদম সরাসরি ক্রোয়েশিয়াকে সতর্ক করছে। তারা বলছে অবৈধ অভিবাসন বন্ধ করা না হয় তাহলে সেনজেন অঞ্চলে অন্যান্য দেশেও এই সমস্যা ছড়িয়ে পড়বে। ব্যাপারটা আসলে কিন্তু ইউরোপ ইউনিয়ন পর্যন্ত চলে গেছে, বাংলাদেশিদের নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু খুবই অ্যালার্মিং। তাই ক্রোয়েশিয়া এখন কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তারা কিন্তু বেশ ভালো ভিসা দিছিল বাংলাদেশিদের, কিন্তু এখন আর সেটা হয়তো দিবে না। বর্তমান কি অবস্থা তা যদি অ্যাকচুয়াল সত্যি কথা আপনাদের জানতে হয়, সেটা হচ্ছে হলো বর্তমানে এখনো সম্পূর্ণভাবে কিন্তু ভিসা বন্ধ হয়নি। ঠিক আছে, সত্যি কথা এটাই যে এখনো সম্পূর্ণভাবে ভিসা বন্ধ হয়নি, তবে কঠিন হয়ে গেছে। এখন বাংলাদেশিদের অতিরিক্ত যাচাই বাছাই করা হচ্ছে, অনেকের ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে, ইন্টারভিউ কঠিন হয়ে গেছে। সো এক, যদিও এই জিনিসটা আসলে ভালো আহ, একটা তথ্য না যে কঠিন হয়ে গেছে ভিসা দিতে করতেছে। একটা সময় কিন্তু খুব ভালো ভিসা দিত, কিন্তু এখন আর দিচ্ছে না। কারণ হচ্ছে তারা এখন কঠিন হয়ে গেছে। এর কারণ কি? আমাদের নিজেদের সমস্যার জন্য, আমাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য। তো এটা অবশ্যই একটা শ্রমবাজার জন্য ভালো ইম্প্যাক্ট পড়বে না। আশা করছি যে আমরা খুব শীঘ্রই এই শ্রমবাজারটা হারাতে যাচ্ছি। তো যেহেতু এখন ওরা কঠোর হয়েছে, কয়েকদিন পরে আস্তে আস্তে করে ভিসা দেওয়াটাই বন্ধ করে দিবে। এখন হয়তো হাতে কিছু কাজ এখনো রানিং আছে, যার কারণে এখন কঠোর হয়েও হলেও ভিসা দিচ্ছে, কিন্তু কয়েক মাস পরে হয়তো সে তাদেরকে আর বাংলাদেশে যেন ওয়ার্ক পারমিটই আর আসবে না। আসলেও দেখবেন যে সব ফেক ওয়ার্ক পারমিটে ছড়াছড়ি ছড়াছড়ি দিয়ে ভরে গেছে। আর মাঝখান দিয়ে কিছু ভুইফোর দালাল এজেন্সিগুলা এই বাংলা টাকা ইনকাম করার একটা ধান্দা খুঁজে পাইবো যে আরেকটু কিভাবে মানুষের লুট করা যায়। তো আমরা তো আমাদের যারা দিতে যাচ্ছে, বিভিন্ন দেশে যায়, তাদের কিন্তু অনেক কষ্টের টাকা সংগ্রহ করতে হয়, ব্যবস্থা করতে হয়। তো আমি বলবো যে আপনারা সতর্ক থাকেন, এই ভুয়া ও দালাল এজেন্সির কথায় বিশ্বাস করবেন না। এখন যারা অ্যাপ্লাই করছেন তারা ওই অ্যাপ্লাইয়ের মধ্যে থাকেন, নতুন করে আর যাতে কেউ অ্যাপ্লাই না করে সেটার জন্য আমি নিরুৎসাহিত করব, যাতে কেউ অ্যাপ্লাই না করে। কারণ সামনে হয়তো বাজারটা খারাপ হয়ে যেতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলে সরকারি ওয়েবসাইট বা দূতাবাসের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করবেন। কোনো দালাল এজেন্সির মাধ্যমে বা ইউটিউব থেকেও দেখলে আপনার 8-10টা ভিডিও দেখে যাচাই করবেন যে আসলে সত্যি তথ্যটা কি। একজনের ভিডিও দেখেই আপনি বিশ্বাস করে ফেলবেন না, কারণ এখন কিন্তু অনেক দালালরা ইউটিউব ভিডিও করেও অনেক ভিউজ কামায়, তারপরে সেদিক থেকে এই কাস্টমার তারপরে হচ্ছে হলো ফাইল সংগ্রহ করতেছে। সো ওই একজনের ভিডিও দেখেই সব তথ্য নিয়ে নেবেন না বা বিশ্বাস করবেন না। আপনারা আরও 4টা 5টা ভিডিও দেখবেন। ইউটিউবটা এখন একটা ওপেন সোর্স, আপনারা চাইলে ভিডিও দেখে বিভিন্নভাবে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। সো আপনারা ওই জিনিসগুলোতে মনোযোগ দিবেন, যাতে আপনাদেরকে কেউ আহ, করতে না পারে, প্রতারণা করতে না পারে আপনাদের সাথে। তাহলে এখন আমরা এখন কি করব? এখন আমাদের কি করার আছে? সেটা হচ্ছে হলো ভুল সিদ্ধান্ত নেবেন। অবৈধভাবে যদিও আপনি ক্রোয়েশিয়া যান বা যে কোনো সেনজেন দেশেই যান, অবৈধভাবে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন। অপেক্ষা করুন, ভালো একটা ভাবে জব করুন, তারপরে কয়েক বছর পরে আপনি অন্য একটা দেশে মুভ করবেন, ইজিলি মুভ করতে পারবেন। না আপনিও রিস্কে পড়বেন না, আপনার দেশেরও ভবিষ্যৎ রিস্কে পড়বেন না, শ্রমবাজারটা নষ্ট হবে না। অবৈধভাবে গেলে হয়তো একটা সময় পুরো ইউরোপে বাংলাদেশিদের প্রবেশ একসময় নিষিদ্ধ হয়ে যেতে পারে। আমি যেহেতু ইউরোপীয় ইউনিয়ন জিনিসটা উদ্বিগ্ন হয়েছে, তো আমি মোটামুটি ধরে নিতে পারি যে যদি এরকমভাবে চলতে থাকে কয়েক বছরের মধ্যে ইউরোপে ঢুকাই নিষেধ করে দিতে বাংলাদেশিদের জন্য, চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। সো ক্রোয়েশিয়ার পরিবর্তে অন্য দেশ এখন ট্রাই করতে পারেন। রোমানিয়া কিন্তু এখনো চালু আছে, যদিও ওরা তাও রোমানিয়া কিন্তু বেশ ভালো ভিসা দিচ্ছে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে রোমানিয়া এখনো যেতে পারেন। রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, এই দেশগুলোতে এখনো সুযোগ আছে, যদিও কম। তবে আপনারা এই দেশগুলোতে ট্রাই করতে পারেন। যেহেতু এখন ক্রোয়েশিয়াতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি বলবো যে আপনারা অন্য দেশগুলোতে অ্যাপ্লাই করুন।
যদি আপনার আসল কাজের অফার আসে তাহলে সরাসরি কোম্পানির মাধ্যমে আবেদন করুন। কোম্পানির মাধ্যমে কিন্তু সরাসরি করা যায়। আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, ওরা বিভিন্ন যেগুলাতে ওরা জবের সার্কুলার, আমার পরিচিত এরকম অনেক মানুষ আছে যারা রোমানিয়া এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে জব করে, কিন্তু তারা কোনো এজেন্সির মাধ্যমে যায় নাই। তারা নিজেরাই নিজেদের ওয়ার্ক পারমিট বের করছে, নিজেরাই নিজেদের ভিসা করছে, সব A to Z নিজেরাই করছে। তো ওই জিনিসটাও আমি আপনাদেরকে জানাবো, এক সময় আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেইগুলো যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি সরাসরি কিভাবে নিজের ওয়ার্ক পারমিট নিজে বের করবেন, নিজের ভিসা কিভাবে করবেন, সেই জিনিসগুলো জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি জানাবো আপনাদেরকে। কারণ আমি চাই যে সবাই অনেক অল্প টাকা আপনারা যেতে পারবেন। এই 10 লাখ 15 লাখ 16 লাখ টাকা এত খরচ হবে না, অনেক অল্প টাকার মধ্যে যেতে পারবেন। সো ওই জিনিসগুলো শেয়ার করবো, যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আপনাদেরকে আজকে আমি বেশি কথা বাড়াবো না, আমি অল্পতে শেষ করে দিব। বন্ধুরা, আমি জানি যে ইউরোপে গিয়ে কাজ করা অনেকের স্বপ্ন, এটা শুধু আপনার একার স্বপ্ন না, অনেকেরই স্বপ্ন। অনেকেই ধার দেনা করে, জমি বিক্রি করে, কষ্টের টাকা দিয়ে এজেন্সির কাছে টাকা দেয়। কিন্তু যদি ভুল তথ্যের কারণে আপনার স্বপ্ন নষ্ট হয়, সেই কষ্টের জায়গা আর কিছু থাকবে না, শুধু হতাশা। হতাশা ছাড়া আর কিছু থাকবে না। তাই ভবিষ্যৎ নিজের হাতে নষ্ট করবেন না, সঠিক তথ্য নিন, ভালোভাবে যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। দালালের কথায় ইনফ্লুয়েন্স হয়ে যাবেন না। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত কিন্তু জানাবেন, এটা আমাকে ইন্সপায়ার করবে আপনাদেরকে নতুন করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনাদের কাছে জানিয়ে দেওয়ার। আর পরবর্তী ভিডিওতে আমি রোমানিয়া, পোল্যান্ড এবং অন্যান্য দেশের কাজের আপডেট দেব, তাই পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবার স্বপ্ন পূরণ হোক।